হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএম লার্ন একাডেমি। ডিএম লার্ন একাডেমির ইউটিউব প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি তোমরা সব ভালো আছো, খুব মনোযোগ সহকারে পড়াশোনা করছো। বন্ধুরা দেখো, আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। দেখো, বাংলা প্যাডাগজি থেকে কিন্তু গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন রয়েছে। ওকে, দেখো 20টি কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। আজকের প্র্যাকটিস সেটটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই তোমাদের প্রত্যেককে বলছি তোমরা স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো। ওকে, আজকের প্র্যাকটিস সেট 8 রয়েছে। ওকে, আর আগের যে সকল প্র্যাকটিস সেটগুলো রয়েছে তোমরা অবশ্যই দেখে নিতে পারো আমার চ্যানেল থেকে। আর তোমরা যারা এখনো এই চ্যানেলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করোনি, নতুন তোমরা দেখছো বা এখনো দেখছো, তোমরা সাবস্ক্রাইব করো, অবশ্যই চটপট করে সাবস্ক্রাইব করে নাও, না হলে কিন্তু এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো তোমরা অবশ্যই করে মিস করে যাবে। ওকে, আর ভিডিও মিস করে যাবে মানে পরীক্ষার নম্বর থেকেও তোমরা মিস করে যাবে, তাই প্রত্যেককে বলছি অবশ্যই চটপট করে সাবস্ক্রাইব করে নাও। আর তোমরা যারা ভাবছো যে এই চ্যানেলের সমস্ত ভিডিওগুলো পিডিএফ অবশ্যই তোমরা পেতে পারো, পিডিএফ পাওয়ার জন্য তোমরা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। ওকে, আর ওখান থেকে যদি না হতে পারো তাহলে তোমরা অবশ্যই টেলিগ্রামে গিয়ে ডিএম লার্ন একাডেমি বলে তোমরা অবশ্যই করে সার্চ করো, ওখান থেকে অবশ্যই করে তোমরা যুক্ত হয়ে যেতে পারো। তো বন্ধুরা, তোমাদের প্রত্যেককে বলছি তোমরা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং সঙ্গে সঙ্গে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও। আর আজকের গুরুত্বপূর্ণ যে সকল প্রশ্নগুলো রয়েছে বেশি কথা না বাড়িয়ে সেগুলো দেখে নেব। তার আগে প্রত্যেকে বলবো তোমরা কেউ স্কিপ করবে না, চটপট শুরু করি, দেখা যাক আজকের কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। চলো দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, সামাজিক দৃষ্টিভঙ্গির দিক থেকে মাতৃভাষার ভূমিকা কি? সামাজিক দৃষ্টিভঙ্গির দিক থেকে চারটে অপশন কি বলেছে দেখো, সুনাগরিকতার শিক্ষাদান করা, সামাজিক গুণাবলী সুষম বিকাশ ঘটায়, প্রগতিশীল চিন্তাধারার সঙ্গে পরিচয় করায়, সবগুলি ঠিক। দেখো, যখন সামাজিক দৃষ্টিভঙ্গির দিক থেকে মাতৃভাষার যে ভূমিকা, অবশ্যই কিন্তু মাতৃভাষার মাধ্যমে সুনাগরিকতার শিক্ষাদান করা যায়। ওকে, তাহলে এই অপশনটি কিন্তু একদম ঠিক। দেখো, সামাজিক গুণাবলীর সুষম বিকাশ, অবশ্যই মাতৃভাষা ছাড়া কিন্তু শিক্ষার্থীর সামাজিক যে গুণাবলীগুলি রয়েছে সেগুলি কিন্তু সুষমভাবে বিকাশ ঘটানো সম্ভব নয়, তাহলে এটাও কিন্তু অবশ্যই সঠিক। প্রগতিশীল চিন্তাধারার সঙ্গে পরিচয় করানো, অবশ্যই। দেখো, মাতৃভাষার মাধ্যমে কিন্তু যে সকল প্রগতিশীল চিন্তাধারা রয়েছে আমাদের সমাজের মধ্যে, সেই সমাজের যে প্রগতিশীল চিন্তাধারাগুলি কিন্তু মাতৃভাষার মাধ্যমে অবশ্যই তার পরিচয় হয়। তাহলে দেখো, এখানে কিন্তু সবকটি উত্তর, অর্থাৎ তিনটে যে উত্তর রয়েছে সেই তিনটে অপশন কিন্তু সঠিক, অর্থাৎ আমাদের সঠিক উত্তরটি হয়ে গেলে দেখো অবশ্যই করে ডিটটা। ওকে, উপরে সবগুলি কিন্তু ঠিক। ওকে, চলো পরেরটা দেখো। পরের প্রশ্ন কি বলেছে, মাতৃভাষাকে কেন্দ্র করে যে কমিশন দুবার হয়ে গেছে, যে কমিশন গড়ে উঠেছে তার মধ্যে একটি হলো। দেখো, মাতৃভাষাকে কেন্দ্র করে যে কমিশন গড়ে উঠেছে তার মধ্যে একটি, মাতৃভাষাকে কেন্দ্র করে যে সকল কমিশন গড়ে উঠেছিল তার মধ্যে এখানে যে চারটে অপশন দেওয়া রয়েছে দেখো, হান্টার কমিশন, স্যাডলার কমিশন, কোঠারি কমিশন, মুদালিয়ার কমিশন। দেখো, এই চারটি কমিশনের মধ্যে কোন কমিশনটি মাতৃভাষাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল? দেখো, স্যাডলার কমিশন এটা কিন্তু উচ্চশিক্ষার জন্য, কোটারি কমিশন মাধ্যমিক শিক্ষার জন্য। দেখো, একমাত্র কি হান্টার কমিশন যেটা, সেটা কিন্তু মাতৃভাষাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। ওকে, হান্টার কমিশন মাতৃভাষাকে কেন্দ্র করে কিন্তু গড়ে উঠেছিল, তাহলে সঠিক উত্তর হয়ে গেল কি হান্টার কমিশন। চলো নেক্সট, 3 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, মাতৃভাষার শিক্ষা দেওয়া উচিত, মাতৃভাষার শিক্ষা দেওয়া উচিত কোন পদ্ধতির মাধ্যমে কিন্তু মাতৃভাষার শিক্ষা দেওয়া উচিত? দেখো বন্ধুরা, আরোহী পদ্ধতির মাধ্যমে, অবরোহী পদ্ধতির মাধ্যমে, আরোহী ও অবরোহী পদ্ধতির মাধ্যমে, কোনোটি নয়। দেখো, মাতৃভাষার শিক্ষা সবসময় কিন্তু দেওয়া উচিত বন্ধুরা আরোহী পদ্ধতির মাধ্যমে। ওকে, আরোহী পদ্ধতির মাধ্যমে, এবং আরোহী পদ্ধতি কিন্তু বিশেষ থেকে সাধারণের দিকে যায় আমরা জানি, অর্থাৎ মাতৃভাষার শিক্ষা কিন্তু সবসময় আরোহী পদ্ধতির মাধ্যমে দেওয়া উচিত। ওকে, আর আরোহী ও অবরোহী পদ্ধতি দুটি অবশ্যই তোমরা কিন্তু আত্মস্থ করে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই দুটি পদ্ধতি। ওকে, দুটি পদ্ধতির মধ্যে কিন্তু প্রতি বছর প্রায় একটি প্রশ্ন অবশ্যই করে আসে, তাই প্রত্যেকে বলছি অবশ্যই তোমরা আরোহী ও অবরোহী পদ্ধতি অবশ্যই করে আত্মস্থ করে রাখবে। ওকে, চলো নেক্সট, 4 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, পাঠ্যসূচি রচনার সময় শিক্ষাদানের কোন মূল নীতিগুলির ওপর গুরুত্ব দেওয়া দরকার?
দেখো পাঠ্যসূচি রচনার সময় শিক্ষাদানের কোন মূল নীতিগুলির ওপর গুরুত্ব দেওয়া দরকার? দেখো জানা থেকে অজানার দিকে, সহজ থেকে জটিলের দিকে, মূর্ত থেকে বিমূর্তর দিকে, না সবগুলি? দেখো পাঠ্যসূচি রচনা করার সময় যে সকল নীতিগুলির উপর গুরুত্ব দেওয়া দরকার সেগুলো হলো কি? চারটি অপশন। জানা থেকে অজানা, দেখো অবশ্যই কিন্তু জানা থেকে অজানার দিকে যে পাঠ্যসূচি যখন রচনা হবে তখন অবশ্যই সমস্ত বিষয়গুলি জানা থেকে অজানার দিকে অবশ্যই রাখতে হবে। সহজ থেকে জটিলের দিকে, অবশ্যই দেখো সহজ থেকে জটিলের দিকে দিতে হবে, অর্থাৎ প্রথমে সহজ, তারপর আস্তে 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 ধীরে ধীরে ক্রমান্বয়ে কিন্তু জটিল দিকে এগোবে। আর মূর্ত থেকে বিমূর্ত, অবশ্যই কিন্তু যখন প্রাথমিক শিক্ষায় শিশুদের যে পাঠ্যসূচি রচনা হবে অবশ্যই প্রথম দিকে কিন্তু মূর্ত অবশ্যই রাখতে হবে, মূর্ত বিষয়বস্তুগুলোকে রাখতে হবে, তারপরে কি বিমূর্তর দিকে যেতে হবে। তাহলে দেখো পাঠ্যসূচি রচনার সময় শিক্ষাদানের যে সকল মূলনীতিগুলির উপর গুরুত্ব দেওয়া হয়, তিনটি মূলনীতি যেগুলো রয়েছে এখানে দেখো, জানা থেকে অজানার দিকে অবশ্যই, সহজ থেকে জটিলের দিকে এটা অবশ্যই, মূর্ত থেকে বিমূর্তের দিকে এটাও কিন্তু অবশ্যই আমাদের গুরুত্ব দিতে হবে। তাহলে এখানে সঠিক উত্তর যেটা হচ্ছে দেখো ডিটটা, অর্থাৎ সবগুলি কিন্তু এখানে সঠিক উত্তর। পরেরটা দেখো বলেছে 5 নম্বর প্রশ্ন, ভাষার কয়টি রূপ? ভাষার কয়টি রূপ? একটি, দুইটি, তিনটি, না চারটি? দেখো বন্ধুরা তোমরা জানো ভাষার কিন্তু বন্ধুরা দুইটি রূপ। কি কি বলো তো বন্ধুরা? একটা হচ্ছে কি কথ্য ভাষা আর একটা লেখ্য ভাষা। ওকে, তাহলে ভাষার আমরা দুইটি রূপ জানলাম, একটা হচ্ছে কি কথ্য ভাষা আর একটা লেখ্য ভাষা। চলো নেক্সট পরেরটা দেখো, রিসেপটিভ ফাংশন। ওকে, দেখো পরের প্রশ্ন কি বলছে, দেখো বন্ধুরা রিসিপটিভ ফাংশন বা গ্রহণের ক্ষমতা। দেখো খুবই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা মাথায় রাখতে হবে। রিসিপটিভ ফাংশন বা গ্রহণের ক্ষমতা কি? যা বলা হচ্ছে তা বোঝার ক্ষমতা, লিখিত ভাষাকে বোঝার ক্ষমতা, উভয়ই ঠিক, কোনোটি না। দেখো গ্রহণের যে ক্ষমতা, একজন যা কিছু বলছে সেগুলো আমি কতটা বুঝতে পারছি, অর্থাৎ সেই আমার বোঝার ক্ষমতাটা কতটা রয়েছে বা আমার কতটা তার কথাগুলো গ্রহণ করার ক্ষমতা রয়েছে, সেটা যেমন একটা রিসেপটিভ ফাংশন, তেমনি কোনো কিছু লেখা সেটাকে পড়ে যদি আমি ঠিকঠাকভাবে বুঝি সেটাও আমার কিন্তু একটা গ্রহণের ক্ষমতা। ওকে, তাহলে এখানে দেখো এখানে দুটি কিন্তু অপশান সঠিক হয়ে যাচ্ছে। তাহলে এখানে সঠিক উত্তরটি কি হবে? দেখো সিটটা। ওকে, তাহলে সঠিক উত্তর হয়ে গেল উভয়ই ঠিক। নেক্সট, আরোহী পদ্ধতিতে দেখ বন্ধুরা, একটু আগে আমি বললাম যে আরোহী এবং অবরোহী যে দুটি পদ্ধতি রয়েছে অবশ্যই করে তোমরা ভালোভাবে আত্মস্থ করে রাখবে। দেখো প্রশ্ন বলতে বলতে চলে এসেছে। আরোহী পদ্ধতিতে চারটে অপশন দেখো, বিশেষ থেকে সাধারণের দিকে যায়, সাধারণ থেকে বিশেষের দিকে যায়, উপরে দুটি ঠিক, কোনোটি না বা কোনোটি নয়। দেখো আরোহী পদ্ধতিতে কিন্তু সব সময় বিশেষ থেকে সাধারণের দিকে যায়। তোমরা অবশ্যই করে জানো বিশেষ থেকে সাধারণের দিকে কিন্তু আরোহী পদ্ধতি। ওকে, আর অবরোহী পদ্ধতি অর্থাৎ সাধারণ থেকে বিশেষের দিকে। ওকে, সাধারণ থেকে বিশেষের দিকে কি হচ্ছে? অবরোহী পদ্ধতি। চলো নেক্সট পরেরটা দেখো, মাতৃভাষা শিক্ষাদানের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য। বন্ধুরা তোমরা যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করোনি তোমরা চটপট করে সাবস্ক্রাইব করে নাও। ওকে, আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও চটপট করে। দেখো প্রত্যেককে বলবো তোমরা লাইক করে দাও যদি ভালো লাগে, আর কোথাও কোনো প্রবলেম থাকলে অবশ্যই করে শেয়ার করো। দেখো কি বলছে, মাতৃভাষা শিক্ষাদানের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য হলো। মাতৃভাষা শিক্ষাদানের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য দেখো চারটে অপশন কি বলেছে, কল্পনা শক্তির পরিপূর্ণ বিকাশ সাধন, সামাজিক ও মানসিক সম্পর্কে বিকাশ সাধন, মূল্যবোধের বিকাশ সাধন, উপরের সবগুলি। দেখো মাতৃভাষা শিক্ষাদানের প্রধান লক্ষ্য কল্পনা
শক্তির পরিপূর্ণ বিকাশ সাধন। অবশ্যই কিন্তু মাতৃভাষার শিক্ষাদানের প্রধান লক্ষ্য হচ্ছে একটা কল্পনা শক্তির পরিপূর্ণ বিকাশ সাধন। দেখো, সামাজিক ও মানসিক সম্পর্কের বিকাশ সাধন। অবশ্যই মাতৃভাষার মাধ্যমে কিন্তু শিক্ষার্থীর বা শিশু সামাজিক ও মানসিক বিকাশ সাধন অবশ্যই করে সম্ভব হয়। মূল্যবোধের বিকাশ সাধন। শিক্ষার্থীর মাতৃভাষার মাধ্যমে কিন্তু মূল্যবোধের যথাযথ বিকাশ সাধন হয়। তাহলে দেখো, এখানে বন্ধুরা 3টি অপশন কিন্তু সঠিক হয়ে যাচ্ছে। তাহলে সঠিক উত্তরটি হয়ে গেলে কি, দেখো উপরের সবগুলি। নেক্সট, পরেরটা দেখো, 9 নম্বর কি বলেছে, ভাষার বৃত্তি হলো। ভাষার বৃত্তি কি? শিশুর প্রয়োজন ও চাহিদা পূরণের হাতিয়ার, শিশুর ভাষা শেখার হাতিয়ার, ভাষা প্রয়োগের হাতিয়ার, কোনোটি নয়। দেখো, ভাষার বৃত্তি শিশুর প্রয়োজন ও চাহিদা পূরণের হাতিয়ার, শিশুর ভাষা শেখার হাতিয়ার, ভাষা প্রয়োগের হাতিয়ার, কোনোটি না। সবসময় ভাষার বৃত্তি কিন্তু শিশুর যে প্রয়োজনীয় চাহিদা রয়েছে সেই চাহিদা পূরণ, অর্থাৎ একজন শিশু বা শিক্ষার্থী সে কিন্তু ভাষার মাধ্যমে তার যে সকল প্রয়োজনীয় চাহিদাগুলো রয়েছে সেগুলো অবশ্যই করে প্রকাশ করতে পারে। তাহলে এখানে ভাষার বৃত্তি সঠিক যেটা হবে, দেখো বন্ধুরা, শিশুর প্রয়োজনীয় চাহিদা পূরণের হাতিয়ার, শিশুর ভাষা শেখার হাতিয়ার। শিশুর ভাষার বৃত্তি কেবলমাত্র শিশুর ভাষা শেখার হাতিয়ার এটা কিন্তু নয়। ওকে, তার যে প্রয়োজন, তার যে চাহিদা রয়েছে সেটা কিন্তু ভাষার মাধ্যমে প্রকাশিত হবে। আর ভাষা প্রয়োগের হাতিয়ার এটাও না। চলো নেক্সট, পরেরটা 10 নম্বর কি বলেছে দেখো, হান্টার কমিশন মাতৃভাষাকে শিক্ষার মাধ্যম হিসাবে স্বীকৃতি জানালেন। হান্টার কমিশন মাতৃভাষাকে শিক্ষার মাধ্যম হিসাবে স্বীকৃতি জানালেন। দেখো, প্রাথমিক স্তরে, মাধ্যমিক স্তরে, উচ্চতর স্তরে, প্রাথমিক ও মাধ্যমিক স্তরে। দেখো, একটু আগে কিন্তু আমরা পড়েছিলাম যে মাতৃভাষার বিকাশ সাধনে যে কমিশন বলেছেন বা মাতৃভাষার উপর ভিত্তি করে যে কমিশন গড়ে উঠেছে সেটা হচ্ছে কি, হান্টার কমিশন। আর হান্টার কমিশন কিন্তু মাতৃভাষাকে শিক্ষার মাধ্যম হিসেবে স্বীকৃতি জানিয়েছেন বন্ধুরা প্রাথমিক স্তরে। ওকে, প্রাথমিক স্তরে কিন্তু মাতৃভাষা শিক্ষার মাধ্যম হিসেবে স্বীকৃতি জানিয়েছে হান্টার কমিশন। নেক্সট দেখো, 11 নম্বর প্রশ্ন কি বলেছে, শিক্ষার্থীর বাহ্যিক ধারণাকে সুস্পষ্ট করার জন্য। শিক্ষার্থীর যে বাহ্যিক ধারণা, সেই বাহ্যিক ধারণাকে সুস্পষ্ট করার জন্য কি প্রয়োজন রয়েছে? দেখো, ব্যাকরণ জ্ঞানের প্রয়োজন, ছন্দ জানার প্রয়োজন, ভাষা জ্ঞানের প্রয়োজন, শব্দভাণ্ডার বৃদ্ধির প্রয়োজন। দেখো, শিক্ষার্থীর যদি বাহ্যিক ধারণাকে সুস্পষ্ট করা যায় তাহলে শব্দভাণ্ডার বৃদ্ধির কিন্তু এখানে কোনো প্রয়োজন নেই। শিশু অতিরিক্ত শব্দভাণ্ডার না থাকলেও কিন্তু শিশুর বাহ্যিক ধারণাকে সুস্পষ্ট করতে পারবে। ওকে, দেখো, ভাষা জ্ঞানের প্রয়োজন হতেও পারে, ছন্দ জানার প্রয়োজন, ছন্দ জানার এখানে প্রয়োজন না থাকলেও বাহ্যিক ধারণা সুস্পষ্ট করা যাবে। দেখো, ব্যাকরণ জ্ঞানের প্রয়োজন, এখানে দেখো দুটি অপশন পড়েছে, একটা হচ্ছে ব্যাকরণ জ্ঞানের প্রয়োজন, ভাষা জ্ঞানের প্রয়োজন। দেখো, ভাষার জ্ঞান অত্যধিক না থাকলেও যদি ব্যাকরণের সঠিক জ্ঞান থাকে এবং ব্যাকরণ যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারে তাহলে শিক্ষার্থীর মধ্যে বাহ্যিক ধারণা কিন্তু সুস্পষ্ট অবশ্যই করা যাবে। তাহলে সঠিক উত্তর দেখো, ব্যাকরণ জ্ঞানের প্রয়োজন। ওকে, তাহলে সঠিক উত্তর হয়ে গেল দেখো, ব্যাকরণ জ্ঞানের প্রয়োজন কিন্তু বাহ্যিক ধারণাকে সুস্পষ্ট করার জন্য। চলো নেক্সট, পরেরটা দেখো, কোন পাঠে শিশু কিশোর শিক্ষার্থীরা নামতা মুখস্থ করে? দেখো, আমরা কিন্তু নামতা মুখস্থ করি 6 জন 8 জন 10 জন মিলে। আমরা যখন ছেলেবেলায় নামতা মুখস্থ করতাম তখন 6 জন 8 জন 10 জন ধরে একসঙ্গে কিন্তু নামতা পাঠ করতাম, তাই তো? দেখো, এখানে বলেছে কোন পাঠে সেই নামতা পাঠ হয়, কোন পাঠে? দেখো, সাধনা পাঠ, চর্বণা পাঠ, ধারণা পাঠ, সমবেত পাঠ। দেখো, এই যে নামতা পড়া সবাই মিলে একসঙ্গে যে পাঠ করা হয় সেটা হচ্ছে কি, সমবেত পাঠ। ওকে, আর ধারণা পাঠ অর্থাৎ কোনো কিছু পড়ে তার মধ্যে একটু ধারণা খুঁজে নেওয়া সেটা হচ্ছে কি, ধারণা পাঠ। ওকে, যেমন কি হচ্ছে খবরের
কাগজ পাঠ। আর সাধনা পাঠ কোনো কিছু পড়ে তার মধ্যে দিয়ে রস আস্বাদন করা সাধনা পাঠ। আর চর্বণা পাঠ অর্থাৎ যেগুলিকে চিবিয়ে অর্থাৎ কঠোরভাবে পড়া হয় সেটা হচ্ছে কি চর্বণা পাঠ। চলো নেক্সট পরেরটা। 13 দেখো, একজন শিক্ষক এটা লক্ষ্য করলেন যে তার ক্লাসে একটি শিশুর ভাষা বুঝতে এবং পড়তে অসুবিধা হচ্ছে। তাহলে কি বলেছে, একটি শিক্ষক এটা লক্ষ্য করলেন যে তার ক্লাসে একটি শিশুর ভাষা বুঝতে ও পড়তে অসুবিধা হচ্ছে। এটা যে বিষয়ের লক্ষণ হতে পারে। দেখো এটা কি লক্ষণ হতে পারে, চারটে অপশন কি দিয়েছে দেখো, ডিসক্যালকুলিয়া, ডিসগ্রাফিয়া, ডিসপ্রাক্সিয়া, ডিসলেক্সিয়া। দেখো ডিসক্যালকুলিয়া আমরা কিন্তু গণনার ক্ষেত্রে যদি কোনো সমস্যা থাকে তখন তাকে কিন্তু আমরা ডিসক্যালকুলিয়া বলি, বা গণিতের ক্ষেত্রে সমস্যা হলে, তাহলে এটা কিন্তু এখানে হচ্ছে না। ডিসগ্রাফিয়া, দেখো ডিসগ্রাফিয়া অর্থাৎ যখন লেখার ক্ষেত্রে কোনো সমস্যা হবে, লেখার অক্ষমতাকে, তখন তাকে বলা হচ্ছে কি ডিসগ্রাফিয়া, তাহলে এটাও এখানে নয়। দেখো ডিসপ্রাক্সিয়া, যখন ভাষার ক্ষেত্রে কোনো সমস্যা হয়, ওকে, তখন হচ্ছে কি ডিসপ্রাক্সিয়া। আর ডিসলেক্সিয়া অর্থাৎ শিশুর মধ্যে পড়ার ক্ষেত্রে অসুবিধা হলে, বুঝতে অসুবিধা হলে, তখন কিন্তু সেটা হচ্ছে কি ডিসলেক্সিয়া। তাহলে শিশুর পড়ার ক্ষেত্রে যখন সমস্যা হয় তখন সেটা কি হয়, ডিসলেক্সিয়া। ডিসলেক্সিয়া কিন্তু ডিসপ্রাক্সিয়ার একটি অংশ। ওকে, চলো নেক্সট পরেরটা। দেখো প্রাথমিক স্তরে পঠনের দক্ষতা অর্জনের জন্য নিম্নলিখিতের কোনটি প্রয়োজন? প্রাথমিক স্তরে পঠনের দক্ষতা অর্জনের জন্য নিম্নলিখিতের কোনটি প্রয়োজন? পঠন দক্ষতা অর্জনের জন্য কোনটা প্রয়োজন? দেখো এখানে বর্ণমালা শনাক্তকরণ, বিরাম চিহ্নের বিষয়ে জ্ঞান, পাঠকে অনুধাবন করা, পড়ার সাবলীলতা। দেখো পড়ার যে সাবলীলতা, সেই সাবলীলতা কিন্তু পঠনের কোনো দক্ষতা নয়। ওকে, তাহলে এটা কিন্তু এখানে লাগবে না। পড়ার ক্ষেত্রে সাবলীল না হলেও পঠন দক্ষতা অর্জন করা যেতে পারে। ওকে, দেখো বর্ণমালা শনাক্তর ক্ষেত্রে কিন্তু পঠন কোনো কিছু যায় আসে না, এটা অ্যালফাবেটের বিষয় রয়েছে, তাহলে এটাও হবে না। দেখো বিরাম চিহ্নের বিষয়ে জ্ঞান না থাকলেও পঠনের দক্ষতা অর্জন করা যাবে, কিন্তু যদি আমরা পাঠকে সঠিকভাবে অনুধাবন না করি তাহলে কিন্তু পঠন দক্ষতা অর্জন করা যাবে না। ওকে, তাহলে পঠন দক্ষতা অর্জনের জন্য প্রয়োজন কিন্তু পাঠকে অনুধাবন করা। ওকে, তো বন্ধুরা দেখো তোমরা প্রত্যেকে এই 20টি প্রশ্নের মধ্যে কতগুলি সঠিক উত্তর করতে পারছো তোমরা অবশ্যই করে কমেন্টে জানাবে। ওকে, চলো নেক্সট। আর তোমরা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তোমরা চটপট করে সাবস্ক্রাইব করে নাও, না হলে কিন্তু প্রতিদিনের এরকম ভিডিওগুলো অবশ্যই তোমরা মিস করে যাবে। দেখো পরেরটা কি বলেছে, নিম্নলিখিতের মধ্যে ভাষার ক্লাসরুমে কোন বিষয়টিকে আপনি খাঁটি উপকরণ বলে মনে করেন? দেখো নিম্নলিখিত ভাষার ক্লাসরুমে কোন বিষয়টিকে খাঁটি বলে মনে করেন? বলেছে পাঠ্য বই, কাজের বই, সংবাদপত্র, সম্পূরক বা সাপ্লিমেন্টারি বুক। তাহলে দেখো নিম্নলিখিতের মধ্যে ভাষার ক্লাসরুমের কোন বিষয়টিকে আপনি খাঁটি উপকরণ, এই যে 4টি উপকরণ রয়েছে, ভাষার ক্লাসরুমে কোনটা খাঁটি? দেখো পাঠ্য বই, কাজের বই, সংবাদপত্র, সম্পূরক বই। দেখো সংবাদপত্র, ভাষার ক্লাসরুমে সংবাদপত্রের কোনো ভূমিকা রয়েছে কি? তাহলে এটা কেন হবে না। কাজের বই নিয়ে শিশু কি করবে ভাষার ক্লাসে? তাহলে এটাও হবে না। আর সাপ্লিমেন্টারি অর্থাৎ সম্পূরক বই, কোনো দরকার নেই সম্পূরক বইয়ের, তাহলে আমার এখানে সঠিক উত্তরটি কি হয়ে গেল দেখো, পাঠ্য বই। ওকে, ভাষার ক্লাসরুমে কিন্তু পাঠ্য বইটা হচ্ছে খাঁটি উপকরণ 4টের মধ্যে। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন কি বলেছে বন্ধুরা, আপনি বিশ্বাস করেন যে মনুষ্য জাতি ভাষা অর্জনের সক্ষমতা নিয়েই জন্মগ্রহণ করে? কে বলেছিলেন? নোয়াম চমস্কি তিনি বলেছিলেন কিন্তু যে ল্যাডের বিষয়ে বলেছিলেন, তিনি বলেছিলেন যে মনুষ্য জাতি কিন্তু তার নিজের মধ্যে একটা ভাষা অর্জনের যন্ত্র রয়েছে। তাহলে এখানে বলেছে দেখো আপনি বিশ্বাস করেন যে মনুষ্য জাতি ভাষা অর্জনের সক্ষমতা নিয়েই জন্মগ্রহণ করে। আপনার মতে নিম্নলিখিত কোন ধারণা বা তত্ত্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ? দেখো অপিরেন্ট কন্ডিশনিং,
জন্মবাদ, ভাষা অধিগ্রহণ যন্ত্র, শক্তিবৃদ্ধি। একদম ঠিক, একদম দেখো, একদম তোমরা ঠিকই ধরেছো। দেখো ভাষা অধিগ্রহণ যন্ত্র অর্থাৎ যে ল্যাড, LAD, ল্যাড, যিনি বলেছিলেন কি, নম চমস্কি, তিনি বলেছিলেন যে প্রত্যেক মানুষের মধ্যে কিন্তু শিশু বা প্রত্যেক শিশু তার হচ্ছে একটা জন্মগত একটা ভাষা যে অধিগ্রহণ, তার শেখার মধ্যে একটা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস বলে একটি যন্ত্র তার মধ্যে থাকে, যার মাধ্যমে দিয়ে সে কিন্তু জন্মগতভাবে ভাষা অর্জন করতে শুরু করে। ওকে, তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে গেল দেখো ভাষা অধিগ্রহণ যন্ত্র। নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন, তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর চটপট করে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, ভালো যদি লাগে অবশ্যই কমেন্ট করো ও লাইক করে দাও। ওকে, নেক্সট দেখো বাংলা ভাষার মাধ্যমে শিশুর সুকুমার বৃত্তিগুলির বিকাশ হয়, সুকুমার বৃত্তির উদাহরণ হলো, তাহলে বাংলা ভাষার মাধ্যমে শিশু কিন্তু সুকুমার বৃত্তিগুলির বিকাশ হয়। সেই সুকুমার বৃত্তিগুলি কি কি দেখো, দয়া, মায়া, মমতা প্রভৃতি, গল্প পড়া, ছবি আঁকা, মৌলিক সাহিত্য সৃষ্টি, শিশুর চরিত্র গঠন। দেখো গল্প পড়া, ছবি আঁকা এগুলো কিন্তু কোনো সুকুমার বৃত্তি নয়, মৌলিক সাহিত্য সৃষ্টি এটাও নয়, শিশুর চরিত্র গঠন এটাও কোনো মৌলিক সাহিত্য সুকুমার বৃত্তি নয়। ওকে, শিশুর চরিত্র গঠন কি কোনো সুকুমার বৃত্তি না, কিন্তু আমাদের যে সুকুমার বৃত্তিগুলি রয়েছে সেগুলো কি হচ্ছে দয়া, মায়া ও মমতা প্রবৃত্তি, এগুলো হচ্ছে কি শিশুর সুকুমার বৃত্তি। ওকে, পরেরটা দেখো 18 নম্বর প্রশ্ন, বাংলা ভাষার শব্দ ভান্ডার। বাংলা ভাষার যে শব্দ ভান্ডার রয়েছে আমাদের মধ্যে, সেই শব্দ ভান্ডার কি বলেছি, সসীম, অসীম, সামান্য, বিধিবদ্ধ। দেখো বাংলা ভাষার যে শব্দ ভান্ডার রয়েছে, দেখো আমরা কত শব্দ একটা অভিধানে আমরা প্রচুর প্রচুর শব্দ পেতে পারি, তাহলে যে বাংলা ভাষার যে শব্দ ভান্ডার, সেই শব্দ ভান্ডার কখনো কিন্তু সীমিত নয়। ওকে, সসীম নয়, বাংলা ভাষার কিন্তু শব্দ ভান্ডার আমরা অসংখ্য, যেটা আমরা শেষ করতে পারি না। তাহলে বাংলা ভাষার শব্দ ভান্ডার এখানে সঠিকটা কি হবে দেখো, অসীম। ওকে, অর্থাৎ বাংলা ভাষার যে শব্দ ভান্ডার রয়েছে সেটা কি হচ্ছে অসীম, অর্থাৎ অসংখ্য শব্দ রয়েছে আমরা যেটাকে কখনো সমাপ্ত করতে পারবো না বা শেষ করতে পারবো না। চলো নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন কি বলেছে, খোঁকা গেল মাছ ধরতে ক্ষীর নদীর কূলে, এই ধরনের ছড়া কোন স্তরের শ্রেণীতে পড়ানো যেতে পারে? খোঁকা গেল মাছ ধরতে ক্ষীর নদীর কূলে, এই ধরনের ছড়া কোন শ্রেণীতে পড়ানো যেতে পারে? দেখো প্রাক প্রাথমিক স্তরে, প্রাথমিক স্তরে, মাধ্যমিক স্তরে, উচ্চ মাধ্যমিক স্তরে। দেখো খোঁকা গেল মাছ ধরতে ক্ষীর নদীর কূলে, আমরা ছোটবেলায় কিন্তু পড়েছি এরকম যে সকল বিভিন্ন কবিতাগুলো ছিল, ছড়াগুলো ছিল, সেই সকল ছড়া আমরা পড়েছিলাম কখন, বা এখনো যে সকল এই ধরনের যে ছড়াগুলো সেগুলো কিন্তু আমাদের প্রাক প্রাথমিক স্তরে অবশ্যই করে এগুলো কিন্তু থেকে থাকে। ওকে, প্রাক প্রাথমিক স্তরে, অনেকে তোমরা প্রাথমিক করছো কিন্তু প্রাথমিক স্তরে নয়। ওকে, প্রাক প্রাথমিক স্তরে কিন্তু এই ধরনের ছড়াগুলি পড়ানো হয়। নেক্সট দেখো বন্ধুরা 20 নম্বর প্রশ্ন, বাংলা বর্ণমালা শিক্ষার ক্ষেত্রে প্রাক প্রাথমিক স্তরের শিশুদের চোখ এবং কান উভয় ইন্দ্রিয়ের কাছে সব থেকে বেশি আবেদনপূর্ণ হয়ে উঠতে পারে কোন শিক্ষা সহায়ক উপকরণ? দেখো বন্ধুরা আজকের কিন্তু প্র্যাকটিস সিটের আজকের শেষ প্রশ্ন 20 নম্বর প্রশ্নে চলে এসেছি আমরা। প্রত্যেককে বলছি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখেছো এবং একটা করে চটপট লাইক করে দাও, আর তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করোনি চটপট সাবস্ক্রাইব করে নাও, প্রত্যেককে বন্ধুদের মধ্যে একটা করে অন্তত শেয়ার করে দাও। আর তোমাদের এই যে লাইক শেয়ার এগুলো কিন্তু আমাদেরকে মোটিভেট করে এই আরো সুন্দর সুন্দর ভিডিও আনার জন্য। ওকে, আর ইন্সপিরেশন জাগায়, তাই প্রত্যেককে বলছি তোমরা অবশ্যই করে লাইক করে দাও একটা করে। দেখো বলেছে কি বাংলা বর্ণমালা শিক্ষার ক্ষেত্রে প্রাক প্রাথমিক স্তরের শিশুদের চোখ এবং কান উভয় ইন্দ্রিয়ের কাছে সব থেকে বেশি আবেদনপূর্ণ হয়ে উঠতে পারে কোন শিক্ষা সহায়ক উপকরণ? কোন শিক্ষা সহায়ক উপকরণের মাধ্যমে চোখ এবং কান সব থেকে আবেদনপূর্ণ হয়ে ওঠে? দেখো শ্রাব্য উপকরণ অর্থাৎ শোনার যে উপকরণ রয়েছে সেগুলো, দৃশ্য উপকরণ অর্থাৎ দেখার উপকরণের মধ্যে দিয়ে, দেখো দৃশ্য শ্রাব্য উপকরণ অর্থাৎ যে উপকরণগুলিকে দেখা যায় এবং শোনা যায় সবগুলি,
দেখো সবসময় কিন্তু প্রাক প্রাথমিক স্তরে শিশুদের মধ্যে যে উপাদানগুলি দেখাও যায় এবং শোনাও যায় সেই উপাদানগুলি সব থেকে কিন্তু আবেদনপূর্ণ হয়ে ওঠে। তাহলে এখানে সঠিক উত্তরটি কি হবে? দেখো, দৃশ্য শ্রাব্য উপকরণ। অর্থাৎ কোনো বিষয় যদি আমরা শিশুদেরকে দেখাই এবং দেখানোর সঙ্গে সঙ্গে যেগুলো সেই বিষয় সম্পর্কে যদি সে শুনতে পারে যে কি হচ্ছে কি বিষয়টা, তাহলে কিন্তু তার মধ্যে একটা অন্যরকম বিষয় তৈরি হবে এবং সে সেটা খুবই তাড়াতাড়ি আত্মস্থ করতে পারবে। তাহলে বা তার মধ্যে যে আবেদনপূর্ণ হয়ে উঠতে পারবে সেই বিষয়টা। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে গেল কি? দেখো বন্ধুরা, দৃশ্য শ্রাব্য উপকরণ। ওকে, তো বন্ধুরা আজকে ছিল এই 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আবার দেখা হবে কালকের নতুন একটি প্রশ্ন প্র্যাকটিস সেট নিয়ে। ওকে, ততক্ষণ তোমরা পড়তে থাকো, ভালো থাকো। আর ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। এইভাবে আমার সঙ্গে জুড়ে থাকো, প্রতিদিন নতুন নতুন ভিডিও আপডেট পেতে থাকো, নিজেকে পড়াশোনার মধ্যে রাখো। প্রত্যেকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাই।